যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। দেশের স্বার্থবিরোধী হলে রয়েছে পুনর্বিবেচনার সুযোগ। প্রকল্প বাস্তবায়নে লক্ষ্য অর্জনের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে চায় সরকার। কমপ্লায়েন্স ও পারফরমেন্স অডিটের নির্দেশ। জুনে ভারত কিংবা চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী সীমান্তে পুশিন হলে ব্যবস্থা নেবে সরকার। শাপলা চত্বর গণহত্যা মামলায় প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর। নিহত 58 জনের পরিচয় শনাক্ত। চলতি বছরের শেষেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। নির্বাচন সম্পন্ন হতে লাগবে 1 বছর। সারা দেশে এখনও নিয়ন্ত্রণহীন হামের প্রকোপ। 24 ঘন্টায় আরও 6 জনের প্রাণহানি। চিকিৎসা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। এবং পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। 9 মে মন্ত্রিসভার শপথ। কারচুপির অভিযোগ মমতার। পদত্যাগ না করার ঘোষণা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, চাইলেই চুক্তি বাতিল করা যায় না, তবে কোনো ধারার স্বার্থ বিরোধী হলে তা সমাধানের সুযোগ আছে চুক্তিতে। মঙ্গলবার সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। আর পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, চুক্তির নির্দিষ্ট কোনো বিষয়ে প্রশ্ন উঠলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উত্থাপন করা হবে। চলতি বছরের 9 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা ওয়াশিংটন একটি শুল্ক চুক্তি সই করে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যা নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে পারস্পরিক বাণিজ্য চুক্তি নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে। যেই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশন এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করি। চুক্তির কোনো ধারা বাংলাদেশের স্বার্থবিরোধী হলে তা পুনর্বিবেচনার সুযোগ চুক্তিতে আছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। পরে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি। বৈঠক শেষে মন্ত্রী জানান, চুক্তিতে অসম কিছু থাকলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে। চিন্তা করবো আমাদের মন্ত্রণালয়ের সাথে যে 2-3টা ক্লজ আছে, সেটার ভিতরে আমি কোনো অসম কিছু দেখি না। ওইটা আমরাও চাচ্ছি, যেটা ওনারাও চাচ্ছে, যে এনভায়রনমেন্ট রিলেটেড লগুলো আরও মানে যেন ভালোভাবে বাস্তবায়ন করা হয়। এই তো আমাদের এখানে অসম কিছু নাই। অন্য মন্ত্রণালয় বলতে পারো অসম কি আছে। আর তাছাড়া ভাই যে কোনো দেশে তো চাইবে আমাদের দেশে বেশি বিক্রি করতে, আমরাও তো চাই, তাই না? বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহী বলে জানান বন ও পরিবেশ মন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পের লক্ষ্য অর্জনের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতে কমপ্লায়েন্স অডিট এবং পারফরমেন্স অডিটের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে 17টি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার 38টি অডিট রিপোর্ট এবং প্রাপ্ত পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীকে অবহিত করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নুরুল ইসলাম। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সচিবালয় কার্যালয়ে কর্মব্যস্ত দিন শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দপ্তর ও সংস্থার অডিট রিপোর্ট জমা দেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম। 17টি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার 38টি অডিট রিপোর্টের উপর প্রাপ্ত পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।
জনগণকে বিভিন্ন সেবা দেওয়ার উদ্দেশ্যে সরকারি অর্থ ব্যয়ে নেওয়া বিভিন্ন প্রকল্পের উদ্দেশ্য যথাযথ অর্জিত হচ্ছে কিনা সেই বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় সরকার। এজন্য কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরম্যান্স অডিটের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিন পিরোজপুর জেলার এলজিডির আওতায় বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতির বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। এছাড়া নীলফামারী বিশেষায়িত হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং বিএমইউ বিশেষায়িত হাসপাতাল সংক্রান্ত পর্যালোচনা সভায় অংশ নেন সরকার প্রধান। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। তোমার ছোঁয়ায় দারুণ এক রং ছড়ায়, যেই রং মনে দোলা দিয়ে যায়। তোমার মায়ায় ছড়ায় মন মাতানো ঘ্রাণ, যেই ঘ্রাণের অনুভবে পাই আপন করা টান। তোমার মায়াবী সম্পর্ক অনন্য এক স্বাদ জাগায়, যেই স্বাদে থাকি বেঁধে এক জীবনের ভালোবাসায়। এমনই রঙে ঘ্রাণে স্বাদে ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর, চা মানেই ইস্পাহানি মির্জাপুর। চীন কিংবা ভারতে হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, এই সফর হতে পারে জুনে। দুই দেশের সরকার প্রধানের কার্যসূচি সমন্বয় করেই দিনক্ষণ ঠিক করা হবে। বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতেই এ সফর বলে জানান তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর আমন্ত্রণে মঙ্গলবার দুপুরে 3 দিনের সরকারি সফরে বেইজিং যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফরে যাবার আগে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরালো করতেই তার সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা করার কথা জানান তিনি। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? এটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করার, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব। তার সফরের পরই প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন কিনা বা সরকার প্রধান ভারত যাবেন কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক চায়। দেশ এবং সময় উল্লেখ না করলেও এ নিয়ে তার মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। আমাদের প্রধানমন্ত্রী আমাদের সব বড় বড় বন্ধু দেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক দৃঢ়তর করার জন্যে উনি ওনার কমিটমেন্ট আছে এবং বন্ধু দেশে তো নিশ্চয়ই যাবেন। তাহলে কোনটা? সেটা এখন আমরা জানি না, উই আর স্টিল ওয়ার্কিং অন ইট। আমাদের কনভিনিয়েন্স না, তো যে দেশে যাবেন তাদের কনভিনিয়েন্সটা দেখতে হবে, তাদের প্রধানমন্ত্রীরা সেই সময় থাকবেন কিনা ইত্যাদি অনেক কিছু বিচার্য বিষয় আছে। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশিনের শঙ্কা নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, এ ধরনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। আসামের মুখ্যমন্ত্রী কথাটি বলেছিলেন, আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। তিস্তার পানি বন্টনের সুরাহার বিষয়ে মন্ত্রী বলেন, তিস্তা পারের জনগণের কথা বিবেচনায় নিয়েই সরকার কাজ করছে। তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। তো তারা প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা, কিন্তু সেজন্য তো বসে থাকা চলবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশই নয়, যুক্তরাষ্ট্র বিশ্বের অনেক দেশের সঙ্গেই এই চুক্তি করেছে। বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযানে কতজন নিহত হয়েছিলেন তা নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে ছিল বিতর্ক। অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রসিকিউশন বলছে সেই অভিযানে এ পর্যন্ত 58 জন নিহতের অকাট্য প্রমাণ মিলেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ছিলেন মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা, তাই তাকে প্রধান আসামি করা হচ্ছে। আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিতে চলে ইতিহাসের বর্বরচিত হামলা। সেই রাতের ভয়াবহতা আর রক্তক্ষয়ী অভিযানে আসলে ঠিক কী ঘটেছিল তা নিয়ে দীর্ঘ 1 দশক ধরে চলে নানা বিতর্ক। অবশেষে 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এই মামলার তদন্ত কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটর জানান, এ ঘটনায় এখন পর্যন্ত 58 জন নিহতের প্রমাণ মিলেছে। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের পরিচয় আমরা পেয়েছি। কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট তৎকালীন সময় হয়েছে, অধিকাংশ হয়নি, এবং তাদের পরিবারের নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা হয়েছে। প্রসিকিউশনের দাবি, মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের সময় ঢাকাতেই প্রাণ হারান 32 জন। সহিংসতার এই রেশ পরের দিন ছড়িয়ে পড়ে ঢাকার বাইরেও। বিশেষ করে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও 20 জন মারা যায়। তদন্ত সংস্থার তথ্যানুযায়ী কেবল আইনশৃঙ্খলা বাহিনী নয়, এই হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতা ছিল তৎকালীন আওয়ামী লীগ কর্মীদেরও। আইনশৃঙ্খলার বাহিনী আছে, আওয়ামী লীগ সেই সংগঠন জড়িত আছে, সরকার জড়িত আছে এর মধ্যে। চিফ প্রসিকিউটর জানান, পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা। তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যে এই ইসলামিক এই গ্রুপটাকে বা এই সংগঠনটাকে হয়তো একেবারেই নিধন করে দেয়া, তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। এই মামলায় এখন পর্যন্ত 6 জন গ্রেফতার রয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আগামী 7 জুন আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। চলতি বছরের শেষ নাগাদ দেশে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। হাম নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি তদন্ত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এত প্রাণহানি মেনে নেওয়া যায় না। সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন নিয়ে সংবাদ সম্মেলন। মঙ্গলবার সচিবালয়ে এই সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। একজন শিশুর মৃত্যু আসলে আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরে উপদেষ্টা জানান, হামে এত মৃত্যুর ঘটনা দুঃখজনক। অন্তর্বর্তী সরকারের সময় গাফিলতি খতিয়ে দেখা হবে। হাম এবং এর উপসর্গে আমরা কথার মধ্যে একটু টেকনিক্যালিটিজ আছে। আপনারা জানেন যে 300 জনের বেশি শিশু মারা গেছে, গতকাল সংখ্যাটা 300 ক্রস করেছে। খুবই মর্মান্তিক ব্যাপার। এর মধ্যে ডেফিনেটিভলি হামে আক্রান্ত হয়েছেন, এটা প্রমাণ হয়েছে। সংখ্যাটা খুব বেশি না, কিন্তু যারা একই উপসর্গে আক্রান্ত আমরা ওটাকে ওভাবেই দেখতে চাই। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান, বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়। আইসিইউ সাপোর্ট, বিশেষ করে শিশুদেরকে আইসিইউ সাপোর্ট দেওয়া। কথা বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও। বলেন, চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে এবং কাজ চলছে। জ্বালানির উপর চাপ কমাতে বিদ্যুৎ চালিত বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। হাম ও হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় দেশে 6 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল 15 মার্চ থেকে 317 জনের প্রাণ গেছে। হাম জটিলতায় দীর্ঘদিন চিকিৎসাধীন ক্রিটিক্যাল রোগীদের এমন প্রভাব পড়ছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। হামে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার কথাও জানায় অধিদপ্তর। ছোঁয়াচে রোগ হামের প্রকোপ কোনোভাবেই থামছে না। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মৃত্যুর সংখ্যা। হতাশা আর শঙ্কায় দিন পার করছেন রোগী ও স্বজনরা।
রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে 24 ঘন্টায় হাম জটিলতায় একজনের মৃত্যুসহ সারা দেশে 6 জন মারা গেছে। 15 মার্চ থেকে এই পর্যন্ত সারা দেশে মারা গেছে 317 জন। চিকিৎসাধীন হাম ও হাম উপসর্গ নিয়ে মুমূর্ষু রোগীদের এমন মৃত্যু আক্রান্তের সঙ্গে সামঞ্জস্য নয় বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। একটা সাবমিশন ইফেক্ট একদিনে হয়েছে। তো আমার এই কথাটার পক্ষে আমি যে প্রমাণটা পেতে গেলে আমাদের একটা দুইটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। এটা আসলে অঙ্কটা এইভাবে মেলে না যে আমাদের একই হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং একই হারে মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রপোর্শনেটলি। এটা কিন্তু প্রপোর্শনেটলি হচ্ছে না। টিকা দেওয়া শুরু হয়েছে 1 মাস, তবুও হাম নিয়ন্ত্রণে আসেনি, বরং মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে কেন? এমন প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন, মারা যাওয়া রোগীরা দীর্ঘদিন যাবৎ হাম জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। খারাপ রোগীরা ঢাকাতে চলে আসতেছে, এই জন্য এখানে মৃত্যুটা হচ্ছে। তো এটা সারা দেশের ভ্যাকসিনেশন প্রোগ্রাম এবং মিজেলস প্রিভেনশনকে কিন্তু রিপ্রেজেন্ট করে না। এটা আমি একদম আপনাকে কনফিডেন্টলি বলছি। যদি এরকম হতো তাহলে আমাদের সংক্রমণের হার এবং মৃত্যুর হার এটা প্রপোর্শনেট থাকতো। এমন ভয়াবহতায় হামের নতুন ভেরিয়েন্ট দেখা দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ সন্ধ্যা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে 5 ব্যাংকের মার্জার প্রক্রিয়া চলবে নাকি ফের ব্যক্তি মালিকানায় ফিরবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এতে অনিশ্চয়তায় পড়েছেন আমানতকারীরা। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে মার্জার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার কোনো শঙ্কা নেই, আর বিশেষজ্ঞরা বলছেন এসব ব্যাংক টিকিয়ে রাখলে আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ব্যাংক খাত। সাদিয়া লাবনী রিপোর্ট। সংকটে পড়া বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। গেল বছরের শেষে এসব ব্যাংক একীভূত করে ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়াকে চেয়ারম্যান করে গঠন করা হয় পরিচালনা পর্ষদ। শুরুতে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে আশাবাদী হলেও ফের অনিশ্চয়তায় পড়েছে আমানতকারীরা। মার্চে ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আইয়ুব মিয়া। নতুন সরকার দায়িত্ব নেয়ার 2 মাস পেরিয়ে গেলেও চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদ এখনো শূন্য। সম্মিলিত ইসলামী ব্যাংকের দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে না পড়ায় প্রশ্ন উঠেছে, তবে কি ভেস্তে যাচ্ছে মার্জার প্রক্রিয়া? ফলে গ্রাহকের আস্থা ফেরার পরিবর্তে ঘটছে ব্যাংকে তালা দেওয়ার মতো ঘটনাও। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে এখন পর্যন্ত মার্জার প্রক্রিয়া বন্ধের মতো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা যতটুকু জানি এখনো পর্যন্ত তাদের হেলথের কোনো সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়নি, বা কোনো ফরেন ইনভেস্টর বা লোকাল ইনভেস্টর এখনো এই ব্যাংকে ইনভেস্ট করার মতো আগ্রহ প্রকাশ করেছে এরকম তথ্য আমাদের কাছে নেই। অতএব স্বাভাবিকভাবে এই মুহূর্তে মার্জার ভেস্তে যাবে, মার্জার থাকবে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো আছে সেটার সাথে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক মোটেও অবগত নয়। শুরুতে একীভূত হওয়া এই 5 ব্যাংকে 47,000 কোটি টাকা তারল্য সহায়তা দেয় সরকার। পেইড আপ ক্যাপিটাল দেওয়া হয় আরো 20,000 কোটি টাকা। এছাড়া আমানত সুরক্ষা তহবিল থেকে দেওয়া হয় আরো 12,000 কোটি টাকা। একীভূত হওয়া 5 ব্যাংকের মোট ঋণের মধ্যে মাত্র 32,000 কোটি টাকা নিয়মিত, খেলাপি ঋণ ছাড়িয়েছে 1,64,000 কোটি টাকা। এমন বাস্তবতায় জনগণের করের টাকায় এসব ব্যাংক টিকিয়ে রাখা ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। তাগিদ দেন এসব ব্যাংকের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের। এই যে 5টা ব্যাংক আমি মার্জ করলাম, ব্যাংকগুলো মার্জ করে আমি কি করলাম, সরকারি টাকা দিয়ে বেসরকারি ব্যাংকগুলো আমি এখন বেল আউট করার চেষ্টা করব। এগুলো কেন? এগুলো করা তো একেবারেই ঠিক না। সেই জন্য ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের একটা নীতিমালা থাকবে, এই হচ্ছে আমার ব্যাংকিং লাইসেন্সিং পলিসি। এই ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনার লাইসেন্স পাবেন, কিন্তু কম্পিটিশনে টিকে থাকার দায়িত্ব আপনারটা। একীভূতকরণ প্রক্রিয়া থেকে নিজেদের নাম বাদ দিতে এরই মধ্যে আবেদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে এক্সিম ব্যাংকও। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। নতুন গাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে।
40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন সংবাদ সন্ধ্যা। সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি।